হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি 40 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই তোমাদের আমি 39টা সেট দিয়ে দিয়েছি। তো যারা এখন অবধি সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে একটা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে স্পেশাল ফুড ইম্পর্টেন্স কোশ্চেন্স বলে। সেখানে দেখবে 39টা ভিডিও মানে তোমার পরস্পর করা আছে, একটা আলাদা করে প্লেলিস্ট তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে করা রয়েছে। তো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, কারণ দেখো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতো এবং খুব ইম্পর্টেন্স কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করি। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেগুলো দেখাটা তোমাদের খুব ইম্পর্টেন্স বলে আমি মনে করি। আর তার তোমাদের ভিডিওর শুরুতে কিছু ইম্পর্টেন্স কথা বলে রাখি। দেখো অ্যাকচুয়ালি 2-1 দিন ভিডিও আমি দিতে পারিনি, দেখো একটু শরীরটা খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার, কিন্তু এতটাই আমার অবস্থা খারাপ ছিল যে আমি ভয়েস করে যে তোমাদের ভিডিওটা দেবো সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেমই হচ্ছিল। কারণ এখন মানে অনেকটা রিকভারি আমি করে ফেলেছি, মানে শরীরটা একটু ঠিকঠাক আছে আর কি, সেটাই বলতে চাইছি। তো সেই ক্ষেত্রে যাই হোক, তার জন্য আমি 2-3 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার নতুন করে কন্টিনিউ করছি। তো সেই ক্ষেত্রে দেখো এক্সপেক্টেড এক্সাম যে ডেট, সেটাই তোমাদের 14ই জানুয়ারি, অর্থাৎ WBPSC যে তোমার ফুডের এসআইয়ের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, প্রায় যেখানে তোমার জিকেতে প্রায় 50টা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের কি করতে হবে, আমার সাথে চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে নিতে হবে, ঠিক আছে? আর আমি প্রতিদিন তোমাদের একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, কি করবো বলো। যাই হোক, দেখো আজকে 40 নম্বর সেটের যে ইম্পর্টেন্স প্রশ্নগুলো চলো বিস্তারিত আলোচনা করে নি। দেখো আজকে 40 নম্বর সেটের 1 নম্বর প্রশ্ন কি আছে, দেখো অশোক মিশনারিদের কোথায় প্রেরণ করেছিল, অর্থাৎ যে অশোক তিনি মিশনারিদের কোথায় প্রেরণ করেছিল, অর্থাৎ কোথায় পাঠিয়েছিল। অবশ্যই এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি তিব্বত এবং সিলন। অর্থাৎ অশোক মানে মিশনারিদের কোথায় পাঠিয়েছিল, তিব্বত এবং সিলনে পাঠিয়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ, মানে কোন রাজবংশদের এর মধ্যে, এই যে 4টে রাজবংশ দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি প্রাচীনতম রাজবংশ, ঠিক আছে? এর মধ্যে কোনটি তোমার প্রাচীনতম রাজবংশ, এটা জাস্ট একটু এক্সট্রা ডিটেলস লেখা হয়ে গেছে, এই লেখাটা আর কি তোমার হবে না। তো যাই হোক, সেক্ষেত্রে জাস্ট তোমাদের সুবিধার্থে আমি কেটে দিলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ, মৌর্য রাজবংশ, গুপ্ত, কুষাণ, কলির। তো সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটা সঠিক উত্তর হবে মৌর্য রাজবংশ কিন্তু সব থেকে প্রাচীনতম, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, কানব রাজবংশের প্রতিষ্ঠা থেকে। তো কানব রাজবংশের প্রতিষ্ঠা হলো কি তোমাদের বাসুদেব। অপশন সি এ দেখো আছে বাসুদেব, ইনি হলো কানব রাজবংশের প্রতিষ্ঠাতা। অনেক সময় প্রশ্ন আসতে পারে বাসুদেব কোন রাজবংশের প্রতিষ্ঠা করেন, সেই ক্ষেত্রে কিন্তু কানব হয়ে যাবে সঠিক উত্তর। তাদের রিভার্সেও কিন্তু তোমাদের প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো। নেক্সট প্রশ্ন, কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল? তো ভক্তি আন্দোলন তোমার কোন শতাব্দীতে শুরু হয়েছিল? 7ম শতাব্দীতে তোমার ভক্তি আন্দোলন শুরু হয়েছিল। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। 6 নম্বর প্রশ্ন কি আছে, সন্তু কবিরের জন্ম কোথায়? যে সন্তু যে কবির, তার জন্ম কোথায়? বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া অন্যান্য অপশন থাকতে পারে, মথুরা থাকতে পারে, হায়দ্রাবাদ থাকতে পারে, দিল্লি, এরকম ধরনের অপশন দিয়ে দিল। সেই ক্ষেত্রে তোমাদের কি হবে, বারাণসী হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কবিরের গুরু কে ছিলেন? যে কবির, তার গুরুর নাম কি ছিল? তো তার গুরুর নাম ছিল রামানন্দ। রামানন্দ হয়ে যাবে অপশন বি তে। নেক্সট প্রশ্ন চলে যাবো। 8 নম্বর প্রশ্ন আজকে কি আছে, দেখো একটি ইম্পর্টেন্স কোশ্চেন আছে, কি আছে, ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্যগুলি কি ছিল যার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কি হয়ে যাবে, দেখো একটু জাস্ট অপশনগুলো পড়ে নিই। হিন্দু ধর্মকে শুদ্ধকরণ এবং কি আছে একেশ্বরবাদ প্রচার। আর 2 নম্বর বিয়ে কি লিখেছি, সামাজিক কুফলগুলির সমালোচনাকরণ, মূর্তি পূজার বিরোধিতাকরণ এবং মানব মর্যাদার প্রতি জোর দেওয়া। দেখো এ এবং বি তোমার এই যে দেখতে পাচ্ছ, এই দুটোই কিন্তু তোমার সঠিক উত্তর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এ ও বি উভয়, ঠিক আছে? অর্থাৎ এ এবং বি এর অপশন যে দুটো বলেছে সেই দুটোই কিন্তু সঠিক। তাই সেই ক্ষেত্রে কি সি হয়ে যাবে প্রশ্নটি সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন চলে যাব। মহর্ষি দয়ানন্দ সরস্বতী একজন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় পণ্ডিত সংস্কারক এবং ইনি কিসের প্রতিষ্ঠাতা করেছিলেন? যে মানে মহর্ষি দয়ানন্দ সরস্বতীকে তোমরা সবাই চেনো, ইনি একজন বিখ্যাত হিন্দু ধর্মীয় পণ্ডিত। তিনি কোন মানে এই যে সমাজগুলো রয়েছে এই সমাজের মধ্যে তিনি কিসের প্রতিষ্ঠাতা করেছিলেন, যে 4টে আলাদা আলাদা করে দেওয়া আছে। সেক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কি হয়ে যাবে, সঠিক উত্তর হবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা করেন কিন্তু আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্নটা কিন্তু অনেকবার আমি এসছে দেখেছি বিভিন্ন রকম রাজ্যের পরীক্ষায়। সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা এসছে আমি দেখেছি, আর্য সমাজ প্রতিষ্ঠাতা কেন, 4টে নাম দিয়ে দিল, সেক্ষেত্রে দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্নটা আমি অনেকবার দেখেছি বিভিন্ন রকম পরীক্ষায় আসতে, তো তাই আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোথায় দেবদাসী প্রথা ভারতে কি ছিল, বিরাজিত ছিল? তো কোথায় মানে তোমার দেবদাসী প্রথা ভারতে বিরাজিত ছিল? সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কি হবে, দক্ষিণ ভারতে কিন্তু একদমই তোমাদের পুরো দেবদাসী যে প্রথা সেটা একদম বিরাজিত ছিল, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে যাবো। 13 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি, যে 1932 সালে যে পুনা চুক্তি ঘটেছিল সেটি কার কার মধ্যে হয়েছিল? তো পুনা চুক্তি হয়েছিল তোমাদের গান্ধী এবং আম্বেদকরের মধ্যে কিন্তু পুনা চুক্তি ঘটেছিল, ঠিক আছে?
তো গান্ধী, মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে কিন্তু আমাদের পুনা চুক্তি হয়েছিল। অনেক সময় প্রশ্ন আছে পুনা চুক্তি কত সালে হয়, 1932 সালে পুনা চুক্তি। অনেক সময় একটু যদি টাপ করে 1932 সাল দিয়ে দিল, তারপরে বলে দিল যে এর মধ্যে এই যে মানে নিচে 4টে চুক্তি দিয়ে দিল, এর মধ্যে কোন চুক্তিটি এর মধ্যে হয়েছিল, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু রিভার্স করে কিভাবে কি আসতে পারে বারবার বলে দিচ্ছি, তখন কিন্তু পরীক্ষা হলে যদি ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য বলছি বারবার করে ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং একটু বুঝে পড়ার চেষ্টা করো এমসিকিউ গুলো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের মাথায় একদম ক্যাচ করে থাকবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে, সীমান্ত গান্ধী সক্রিয়ভাবে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? তো সীমান্ত গান্ধী তোমাদের সক্রিয়ভাবে আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে কিন্তু একটাও তোমার হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জাস্ট একটুখানি টাইপিংটা মিস্টেক হয়েছে। তো এখানে আইন অমান্য, কারণ খেলাফত আন্দোলনের সাথে সীমান্ত গান্ধী ছিল না, অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে ছিল না, কাশ্মীর বা ছিল না, একটা তো ছিল না। আইন অমান্য আন্দোলনের সঙ্গে সীমান্ত গান্ধী তোমার কি করেছিল, অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 4টে অপশনই কাটা। আর যদি তোমাদের প্রশ্নটা আমি জাস্ট কেটে দিলাম, যদি তোমাদের জাস্ট অ্যান্সারটা বলে দিয়েছি, যারা নোট করার অবশ্যই নোট করে নিয়েছে, ঠিক আছে? যদি প্রশ্ন আছে সীমান্ত গান্ধী সক্রিয়ভাবে কিসের সাথে জড়িত, মানে কি আন্দোলনের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আইন অমান্য আন্দোলন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট প্রশ্নটা কেটে দিলাম। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল স্কিম চালু হয়েছিল কত সালে, বা মানে কত সালে বা কত তারিখের কত সালে মিড ডে মিল স্কিম চালু হয়েছিল? সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে 1995 সালে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল এবং আগস্ট মাসের 15 তারিখ, অর্থাৎ কি ভারত যেদিন স্বাধীনতা লাভ করেছিল 15ই আগস্ট, এই দিনটি আমাদের প্রথম 1995 সালে মিড ডে মিল স্কিম চালু হয়েছিল। খুব একটি ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে? 15ই আগস্ট 1995। নেক্সট প্রশ্ন, আইসিআইসিআই এটি একটি কি? এটি অবশ্যই একটি আর্থিক প্রতিষ্ঠান, অবশ্যই একটা ব্যাংক, তোমরা জানো। সেক্ষেত্রে আইসিআইসিআই একটা আর্থিক প্রতিষ্ঠানের নাম। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? অবশ্যই যে তোমাদের বৈদ্যুতিক বাল্ব তার ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? টাংস্টেন হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো, নিচের কোনটি বায়ুতে উপস্থিত থাকায় পিতল বর্ণহীন হয়ে যায়? তো পিতল বর্ণহীন হয়ে যায় কিসের জন্য? হাইড্রোজেন সালফাইড থাকার জন্য তোমাদের কিন্তু পিতল একদম বর্ণহীন হয়ে যায় বায়ুতে, মানে উপস্থিত থাকার জন্য, মানে বায়ুতে তোমার হাইড্রোজেন যে সালফাইড তার উপস্থিতির কারণে পিতলের রংটা তোমার বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে? নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোনটি একটি অধাতব যা ঘরের তাপমাত্রায় তরল থেকে যায়? তো তরল থেকে যায় কোনটি? অধাতবের মধ্যে একমাত্র ব্রোমিন, যেটা ঘরের তাপমাত্রায় তোমার কি থাকে, তরল থাকে। অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নিচের কোনটি পেন্সিল গুলিতে ব্যবহৃত, অর্থাৎ পেন্সিল তৈরিতে তোমাদের অবশ্যই ব্যবহৃত হয় কি? গ্রাফাইট। গ্রাফাইট হয়ে যাবে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর। এছাড়া কিন্তু চারকোল থাকতে পারে, সিলিকন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, এগুলো অপশনে থাকতে পারে, কিন্তু পেন্সিলগুলিতে আমাদের গ্রাফাইট ব্যবহৃত হয়, ঠিক আছে? নেক্সট, বৈদ্যুতিক বাল্বে ভরা গ্যাসটি কি থাকে? খুব একটা ভালো প্রশ্ন। একটু আগে একটা প্রশ্ন করলাম যে বৈদ্যুতিক বাল্বের ভিতর যে তোমার যেটি তৈরি হয়, এই যে প্রশ্নটা কোথায় গেল, এই যে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট তৈরি হয় সেটি কি দিয়ে? সেটা টাংস্টেন দিয়ে। আর এখানে আরেকটা প্রশ্ন আছে বৈদ্যুতিক বাল্ব দিয়ে, বৈদ্যুতিক বাল্বে ভরা গ্যাসটি কোনটি? তো বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে ভরা গ্যাসটি থাকে সেই গ্যাসটি কোনটি? তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? আর পৃথিবীতে কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণ নাইট্রোজেনই পাওয়া যায়, ঠিক আছে? এটা জাস্ট বলে দিলাম, অনেক সময় আসে প্রশ্নটা এইভাবে, তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন কি আছে, ওয়াশিং সোডা এর সাধারণ নাম কি? এখানে জাস্ট তোমাদের একটা আমি জাস্ট কি বলবো, যেটাকে বলে তোমার মনে রাখার জন্য ট্রিক্স যেটাকে বলতে পারো, বা ছন্দ। অনেক সময় কি হয় বলতো, ওয়াশিং সোডা, তো ওই ওয়াশিং সোডার নাম কি? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আর এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা কিন্তু খাবার সোডা। তোমরা বারবার করে ভুলে যাবে এই প্রশ্নটা, জাস্ট একটা ট্রিক্স তোমরা মনে রেখে দিচ্ছি। ওয়াশিং সোডার যদি সাধারণ নাম আসে সেই ক্ষেত্রে কিন্তু হবে কি তোমাদের সোডিয়াম কার্বনেট, আর যদি খাবার সোডা আছে সেক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট। এই বাই কথাটা অর্থাৎ কি, দেখতে পাবে যে আমরা কোনো কিছু খেলাম, ঠিক আছে? একটা তোমার ফ্রেন্ডের বাড়িতে গেলে, ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া করলে, বা কোথাও একটা রেস্টুরেন্টে গেলে, বা কোনো একটা চেনা পরিচিত কারোর বাড়িতে গেলে সেখানে খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া উঠে তোমার বন্ধু গেলো, বাই বন্ধু চললাম, এরকম একটা ব্যাপার থাকে না যে বাই বন্ধু পরে দেখা হবে, মানে খেয়ে দিয়ে কিন্তু আমরা এই কথাটা বলি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি খাবার সোডা, তো খাবার সোডার সাথে সোডিয়াম বাইকার্বনেট, আর যদি এমনি আসে সেগুলো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আশা করছি নেক্সট টাইম এই প্রশ্ন যদি যেই প্রশ্নটাই আসুক তোমরা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেবো, কমনওয়েলথ গেম 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2022 যে কমনওয়েলথ গেম সেটা কোথায়? ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। অপশন এই হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সাল থেকে? তো প্রথম পঞ্চবার্ষিকী তোমার 1951 সাল থেকে প্রথম পঞ্চবার্ষিকী ভারতের পরিকল্পনা শুরু হয়। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট 31 নম্বর প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরু সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়? যে পরিকল্পনা কমিশন যে গঠন করা হয়েছিল সেটি পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, সেটি কত সালে গঠিত হয়েছিল? সেই ক্ষেত্রে এটি 1950 সালে তোমার গঠিত ছিল। অপশন ডি হয়ে যাবে এটির সঠিক
উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয় কোন সংস্থা বা কর্তৃপক্ষ দ্বারা? ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি কোন চূড়ান্তভাবে আর কি অনুমোদিত হয় কোন সংস্থা বা কর্তৃপক্ষের দ্বারা? তো সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার কি জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা কিন্তু এটি অবশ্যই তোমার কি হয় চূড়ান্তভাবে অনুমোদিত হয়। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা নাগরিককে মৌলিক কর্তব্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর তোমাদের যাবে কি 42, ঠিক আছে। এছাড়া তোমাদের 38 থাকতে পারে, 40 থাকতে পারে, 41 থাকতে পারে অপশানে, কিন্তু তোমাদের ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দ্বারা নাগরিককে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কততম সংশোধনীর দ্বারা? 42তম সংশোধনীর দ্বারা। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো এটি কোন সংশোধনের দ্বারা তৈরি করা হয়েছে, কোন সংশোধনীতে এটি বাদ দেওয়া হয়েছে? সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর 44তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার, যেটাকে মৌলিক অধিকার ছিল, সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন কি আছে, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারকে? অবশ্যই শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার হলো তোমাদেরকে রাষ্ট্রপতি ছাড়া কিন্তু হবে না। এখানে রাষ্ট্রপতি অপশনটা দিয়েছে, এটা কিন্তু রাষ্ট্রপতি হবে না, পার্লামেন্টও হবে না, লোকসভাও তোমার হবে না। সেই ক্ষেত্রে এই যে চূড়ান্ত ব্যাখ্যা কি বলছে, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার অবশ্যই হবে কে? সুপ্রিম কোর্ট, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে এটি সঠিক উত্তর। অনেক সময় রাষ্ট্রপতি করে ফেলবে প্রশ্ন উঠতে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু হবে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট হলো কি শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী। নেক্সট 37 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তো সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে অবশ্যই তারা প্রধান যে বিচারপতি হন তাকে নিযুক্ত করেন। অনলি ফর রাষ্ট্রপতি যদি অপশনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই দেখো সেটা হবে না, রাষ্ট্রপতি স্বয়ং না। রাষ্ট্রপতি কি করেন, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি এবং হাইকোর্টের যারা প্রধান বিচারপতিরা থাকেন সবার সাথে একটা আলোচনা করে, সলা পরামর্শ করেন, তারপরে ঠিক হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে নিযুক্ত করা হবে। সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। খুব একটি ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। নেক্সট 38 নম্বর প্রশ্ন, ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কি হবে 2010 সালে ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? অর্থাৎ কি কত সালে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল? সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটি সঠিক হতে 1935 সালে আমাদের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল। নেক্সট 40 নম্বর প্রশ্নে চলে যাব, উদ্ভিদ কোষের মূল উপাদানকে কার্বোহাইড্রেটকে কি উদ্ভিদ কোষের যে মূল উপাদান সেটি যে কার্বোহাইড্রেটটি সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা অবশ্যই বলি কি সেলুলোজ। অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? কম বলেছে, ঠিক আছে। সব থেকে কম হয় অবশ্যই তোমার সবুজ আলোতে কিন্তু সব থেকে কম সালোক সংশ্লেষ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদের শস্য কি আছে এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? কোন উদ্ভিদের শস্যে এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? সেই ক্ষেত্রে তোমার এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই নারকেল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাবো 43 নম্বর প্রশ্ন, লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে? লবঙ্গ যে আমরা যে খাই যে লবঙ্গটা সেটি আমাদের উদ্ভিদের কোন অংশ থেকে আমরা আহরণ করি বা পাই? অবশ্যই সেই প্রশ্নটি সঠিক উত্তর তোমাদের কি হয়ে যাবে মুকুল থেকে কিন্তু এটি পাই, ঠিক আছে। এছাড়া পাতা থাকতে পারে, ফুল থাকতে পারে, মূল কাণ্ড থাকতে পারে, পাতা এগুলো থাকতে পারে অপশনে, ঠিক আছে। সেক্ষেত্রে মুকুল হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আমরা মুকুল থেকে কিন্তু আমরা লবঙ্গ আহরণটা করি। খুব একটা ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন কোনটি এর মধ্যে প্রাকৃতিক অ্যাকশন? তো অবশ্যই সেই সঠিক উত্তর হবে কি IAA। এটি তোমার কি হয়ে যাবে একটি প্রাকৃতিক অক্সিন হরমোনের নাম। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? তো অবশ্যই লুসাই পর্বতশ্রেণী ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি 47 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, এটি কি হবে লোকটাক হ্রদ হয়ে যাবে, লোকটাক হ্রদ হয়ে যাবে। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অবশ্যই তোমাদের মণিপুরে অবস্থিত। এটি খুব সুন্দর হ্রদ, তোমরা আশা করি যারা বেড়াতে গেছো জানো সেই হ্রদটি কোথায় অবস্থিত? মণিপুরে। নেক্সট প্রশ্ন, কোন বন্দরের স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বিশাখাপত্তনম নিজেদের স্বাভাবিক যে পোতাশ্রয় সেটি রয়েছে। তো বিশাখাপত্তনম হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট 49 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? সব থেকে কম 2011 সেন্সেক্স অনুযায়ী অবশ্যই, তারপরে আর কোনো জনগণনা হয়নি। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম? সেই ক্ষেত্রে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে পুরুলিয়া, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? অবশ্যই ক্যাডমিয়ামের দূষণের ফলে তোমাদের কি হয়? তোমাদের ইটাই রোগ হয়, ঠিক আছে। খুব খুব ভালো একটি প্রশ্ন। অনেক সময় প্রশ্ন আছে কিন্তু মিনামাটা রোগ
মানে কিসের জন্য হয়? অবশ্যই এটা পারদ দূষণের ফলে। অনেক সময় প্রশ্ন আছে ব্ল্যাক ফুট, এটি কিসের জন্য হয়? এটা অবশ্যই আর্সেনিক দূষণের জন্য হয়, ঠিক আছে? এই কিন্তু এই তিনটে প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়, তারপর এছাড়াও তোমাদের আসতে পারে যে পারদ দূষণের ফলে কি রোগ হয়, আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়। এছাড়া প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে তোমাদের মানে এটাই রোগ কি দূষণের ফলে হয়, ক্যাডমিয়াম হয়ে যাবে। তারপর প্রশ্ন আসতে পারে মিনামাটার রোগ হয় কি দূষণের ফলে, পারদ দূষণের ফলে হয়ে যাবে। আর অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ব্ল্যাক ফুড হয় কিসের জন্য, তো আর্সেনিক দূষণের ফলে। এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এই যে লাস্টের তিনটে প্রশ্ন তোমাদের যে আমি রিভিশন করলাম, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের যেটা আমি বলে দিলাম খাবার সোডা, আর এবং অবশ্যই তোমাদের যে কাপড় কাচা সোডা, সেটি অবশ্যই তোমাদের কিন্তু দুটো আলাদা আলাদা রাসায়নিক নাম রয়েছে। খাবার সোডার নাম হলো কি তোমাদের সোডিয়াম বাইকার্বনেট, আর কাপড় কাচা যে সোডা সেটি হচ্ছে তোমাদের কি সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আশা করি ভুলবে না। তোমার যে ট্রিক্সগুলো দিচ্ছে এগুলো মনে রেখে চেষ্টা করবে, দেখবে এর মধ্যেই তোমাদের প্রশ্ন অনেকটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আজকে তোমাদের 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো মাঝে আমি 2-1 দিন গ্যাপ দিলাম, কারণটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম, শরীরটা একটু খারাপ ছিল। ভিডিও যে ভয়েস করবো সেটারই অবস্থা, মানে তারপরে আমি একটু ট্রিটমেন্ট করলাম, ওষুধ খেলাম। তো আপাতত একটু বেটার ফিল করছি, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যারা তোমার আগামী দিনে ফুডের এসআইয়ের এক্সাম দিতে চলেছে, যার এক্সপেক্টেড এক্সাম ডেট 14ই জানুয়ারি ধরে রাখতে পারো। আর তোমাদের জাস্ট বললাম যে 14ই জানুয়ারি যে এক্সাম হবে তার কোনো 100% নিশ্চয়তা নেই, বাট এক্সপেক্টেড এক্সাম ডেট ধরে নিতে পারো, কারণ রিসেন্ট তোমাদের যে টেট এক্সাম নেওয়ার কথা ছিল সেই এক্সাম ডেট কিন্তু অনেকটাই পিছিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এটাও পিছিয়ে দিতে পারে। তো যাই হোক, কিন্তু এক্সাম ডেট খুব শীঘ্রই হবে, 14ই জানুয়ারি হতে পারে, এছাড়া ওই মাসের যে কোনো দিন হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রিপারেশন প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। 40টা দিয়ে দিয়েছি, আর তোমাদের 100টা সেট দেবো, আর টোটাল 60খানা সেট আছে। আশা করছি আমি তোমাদের মোটামুটি কভার করে দিতে পারবো যে কদিন টাইম পাবো এর মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিও, কারণ 41 নম্বর সেট যখনই দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা দেখে নিতে পারবে। আর অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, পুরো টোটাল আলাদা একটা প্লেলিস্ট করা আছে, জিকে নিয়ে আলাদা করে কোথাও কিছু তোমার করার কোনো প্রয়োজন নেই। আলাদা করে স্ট্যাটিক জিকে বলো, আলাদা করে তোমার চ্যাপ্টার ওয়াইজ জিকে বলো, বা কোনো সায়েন্সের বই বলো, বা আদার্স কোনো বই, কিচ্ছু করার প্রয়োজন নেই। যারা একদম স্বল্প টাইমের মধ্যে তোমরা একটা জিকেতে ভালো নাম্বার পেতে চাইছো, অবশ্যই তুমি প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো রাখো এবং রিভিশন করতে থাকো। সেই ক্ষেত্রে তোমাদের দেখবে একটা ভালো স্কোর তোমরা জিকেতে করতে পারবে। আর ম্যাথের জন্য 6-7 ঘন্টা প্র্যাকটিস করো, জিকেতে 1-2 ঘন্টা দাও, আমি যেগুলো দিচ্ছি এনাফ। দেখবে তোমরা ফুডের এসে হয়তো তোমরা একটা চাকরি পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।